This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আমাদের বাংলাদেশের দিকে নজর রাখতে হবে, কারণ বাংলাদেশের রাজনীতিতেও একটা নতুন মোড় দেখা যাবে নাকি আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা। কারণ 17 বছর পর বাংলাদেশে ফিরলেন খালেদা পুত্র তারেক রহমান। 2008 সালে যে বাংলাদেশে ছেড়ে পালিয়েছে তাকে 17 বছর পর ফিরতে হলো কেন? বাংলাদেশে ফিরলেন খালেদা পুত্র তারেক রহমান। স্বাভাবিকভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তনে বিএনপি কর্মীদের মধ্যে এই মুহূর্তে তুমুল উন্মেদনা, যেখানে বারবার বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। সেই নির্বাচনের আগে তারেক রহমানের এই বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন বিএনপি কর্মীদের কতটা উজ্জীবিত করবে এবং বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো মোড় দেখা যাবে কিনা আমার সহকর্মী সুমন মহাপাত্র তা ব্যাখ্যা করবেন। সুমন, তবে একেবারে তোমাকে কয়েকটা কথা বলতে হবে। 2007 সালে তারেক গ্রেপ্তার হয়েছিলেন, 2008 সালে তিনি মুক্ত হলেন এবং চলে গেলেন যুক্তরাজ্যে। সেখান থেকে 17 বছর পর তিনি ফিরেছেন এবং ফেরার সাথে সাথেই যে ছবি দেখা যাচ্ছে যে তিনি প্রথমে এয়ারপোর্ট থেকে নেমে বাংলাদেশের মাটিতে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকেন, তারপর এক মুঠো মাটি তুলে নেন। সেখান থেকে তিনি লাল সবুজ রঙের বাসে করে যাচ্ছেন গণসংবর্ধনা স্থলে। যাওয়ার সময় তার সাথে কথা হয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের এবং তারেককে একেবারে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা দিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এখানে কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। তারেকের দল অর্থাৎ বিএনপি, তারা কিন্তু এর আগে বাংলাদেশের শাসন ক্ষমতায় ছিল। তাহলে আগামী নির্বাচনে তারা কিন্তু নির্বাচনের অভিজ্ঞতা সম্পন্ন একটা দল। অন্যদিকে জামাত নির্বাচনের অভিজ্ঞতা সম্পন্ন দল, আর যে মুহূর্তে দাঁড়িয়ে আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে বা বাংলাদেশের রাজনীতিতে সেভাবে দাঁত ফোটাতেই পারছে না। ঠিক যখন এই আওয়ামী লীগকে বারবার নিষিদ্ধ ঘোষণা করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এক পক্ষ, সেই সময় বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি রয়েছেন তারেক রহমান, খালেদা জিয়া পুত্র, তার এই প্রত্যাবর্তন কতটা বাংলাদেশের মাটিতে বা বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ তা তো অনেকেই অনেক রকম ভাবে ব্যাখ্যা করছেন। বাংলাদেশের শান্তি ফেরানো এই মুহূর্তেও চ্যালেঞ্জ তারেকের। সবার প্রথমে মায়ের সঙ্গে দেখা করবেন, মাকে দেখতে হাসপাতালে যান তারেক, তারপর ফোনে কথা বলেন মোহাম্মদ ইউনূসের সঙ্গেও। আর সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুমন। তুমি যে বিষয়টা ব্যাখ্যা করছিলে যে নির্বাচনের অভিজ্ঞতা রয়েছে বিএনপির, তারাই এই মুহূর্তে একটা শক্ত জায়গায় বলা যেতে পারে। এই নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাংলাদেশে প্রত্যাবর্তন, এইটা তুমি যেভাবে ব্যাখ্যা করছিলে সেটা এই মুহূর্তে তাহলে বিএনপির ভবিষ্যৎ কি? এই মুহূর্তে দাঁড়িয়ে আওয়ামী লীগেরই বা ভবিষ্যৎ কি বাংলাদেশের মাটিতে? দেখো, বিএনপির মহাসচিব ফখরুল মির্জা আলমগীর তিনি সরাসরি এয়ারপোর্টে পৌঁছে গেছিলেন। সেখান থেকে তারা রওনা দিয়েছেন। এখন খুব আস্তে আস্তে তার গাড়ি এগোচ্ছে সংবর্ধনা স্থলে। এখানে কয়েকটা খুব ছোট্ট ছোট বিষয় রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট। দেখো, এই যে তারেক ফিরেছেন, তিনি তার স্ত্রীকে নিয়ে এসছেন, তার কন্যাকে নিয়ে এসছেন, সাথে তার প্রিয় পোষ্য জেবুকে নিয়ে এসছেন, বিড়াল। অর্থাৎ এর অর্থ হচ্ছে তারেক কিন্তু এখন পাকাপাকিভাবে বাংলাদেশে থাকবেন এবং তারেকই নির্বাচনের মুখ। তার আগামী কয়েকদিনের কর্মসূচি দেখলেই বোঝা যাচ্ছে তারেক নির্বাচনের জন্যই বাংলাদেশে ফিরে এসেছেন এবং নির্বাচনে হয়তো তারেক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এবার তারেকের প্রতি কি সে আকর্ষণ আছে যেটা খালেদা জিয়ার প্রতি ছিল, যদি আওয়ামী লীগকে আমরা সরিয়ে রাখি তাহলে একটা আকর্ষণ তো রয়েইছে এবং সেটাকে কি ইমপ্লিফাই করা যাবে? তার কারণ আমাদের দেশ ভারতবর্ষ সহ অন্যান্য দেশগুলো বাংলাদেশের উপর কড়া নজর রেখেছে। সেখানে কি সুষ্ঠুভাবে নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে হবে নাকি উগ্রবাদী? সুমন, তুমি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ধরিয়ে দিলে। আমার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়। অনিকবাবু, আমার একটা প্রশ্ন, একটা নিরাপত্তা, তারেক রহমান যখন 2008 সালে গিয়েছিলেন তখন অনেকেই ব্যাখ্যা করেছিলেন যে সেই মুহূর্তে সেনার দায়িত্বে যারা ছিলেন বাংলাদেশে তাদের সঙ্গে একটা কোথাও রফা করেই তিনি বাইরে বেরিয়ে গিয়েছিলেন, এতদিন বিদেশে ছিলেন। এখন তিনি ফিরলেন, তার স্ত্রী ফিরল, তার কন্যা ফিরল, তার পোষ্য ফিরল, মানে নিজের নিরাপত্তার যে মাটিটা, নিজের যে বেসটা, সেটা কি শক্ত করেই ফিরলেন? এটা কি খুব মানে খুবই ইঙ্গিতপূর্ণ একটা বার্তা কোথাও তার এইভাবে প্রত্যাবর্তনটা? দেখুন, তারেক ফেরার আগে তারেক কিন্তু অনেক জায়গায় অনেকের সাথে যোগাযোগ করেছেন। এমনটা মনে করার কোনো কারণ নেই যে তারেক হুট করে একটা ডিসিশন নিয়ে ফিরে চলে এলেন। এবং তার নিরাপত্তার ব্যাপারটা যেটা আপনি বললেন, সেই নিরাপত্তা নিয়েও কিন্তু তারেক বাংলাদেশে এবং অন্যান্য দেশেরও প্রতিনিধিদের সঙ্গে তিনি যোগাযোগ রেখেছেন লন্ডনে বসে। ফলে তারেক যে ফিরেছেন এটা কিন্তু বাংলাদেশের রাজনীতির পক্ষে একটা নতুন মোড় নেবে, সে বিষয়ে বলার কোনো অবকাশ নেই। কেননা তারেক ফেরার পরে আমরা দেখছি যে উন্মাদনা,
আমি শুধু একে উজ্জীবিত বলবো না, এক ধরনের উন্মাদনা দেখতে পাচ্ছি। বিএনপিতে যেটা এতদিন ছিল একটা নেতৃত্বের সংকট ছিল, হ্যাঁ। খালেদা জিয়া অসুস্থ ছিলেন, ফলে তারেক ফেরায় বিএনপি কর্মী সমর্থকরা উজ্জীবিত তো হবেনই, সামনে ভোট, 1.5 মাস পরেই ভোট, এবং ভোটের জন্য কর্মী সমর্থকরা ঝাঁপিয়ে পড়বেন। তবে এইবার তারেককে কয়েকটা ইকুয়েশনের ব্যাপার থাকবে, ইউনুসের সাথে তারেকের কিরকম সম্পর্ক গড়ে একদম কি উঠছে, কেমিস্ট্রি বা ধরা পড়ে, কি আর্মির ইকুয়েশন ধরা পড়ে আপনার থেকে অবশ্যই জানবো, কারণ তারেক রহমান এই মুহূর্তে কোথাও একটা ধীরে চলো নীতি নিতে পারে, কারণ এই মুহূর্তে সে একটা হট করে কোনো সিদ্ধান্ত নেবে না, এরকমই অনেকে ব্যাখ্যা করছেন। আপনার কাছে অবশ্যই আসবো। তনিষ্ঠার কাছে কিছু আপডেট রয়েছে। তনিষ্ঠা। একদমই তাই, এবং আপনাদেরকে জানিয়ে রাখি একসময়ের বন্ধুই এখন শত্রু, মানে জামাত এবং বিএনপির কথা বলছি। দেখুন, একসময় এই দুজন ছিল সহযোগী, কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতিতে, মানে হাসিনা দেশ ছাড়ার পর থেকে আপনারা জানেন আওয়ামী লীগ সেখানে নিষিদ্ধ হয়েছে, এবং তারপর থেকে এই জামাত হাত ধরেছে ইউনুসের। কিন্তু এবার পরিস্থিতি বদলাতে চলেছে। তাহলে এখন সেটা দাঁড়িয়ে আমি একটু তন্ময় প্রামাণিক, আমাদের সহকর্মী রয়েছে, তন্ময় থেকে জানতে চাইবো। তন্ময়, তাহলে এখন পরিবর্তিত পরিস্থিতিতে এই জামাত এবং বিএনপি তারা রাজনৈতিক ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে তারা শত্রু, যারা একসঙ্গে একসময় বন্ধু ছিল। এতদিন বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখেছি আওয়ামী লীগ একদিকে, অন্যদিকে বিএনপি ছিল। পরে সেখানে জামাত বিএনপির সঙ্গে যোগ দিয়ে পরপর দুটো ভোটে লড়েছিল। জামাতের সঙ্গে বিএনপির যে যোগসূত্র ছিল সেটা কিন্তু এই যে আগস্ট মাসের যে ঘটনা 2024 সালে, তারপর কিন্তু জামাতের সঙ্গে বিএনপির একটা দূরত্ব তৈরি হয়। আন্দোলনের সময় কিন্তু একসাথে মানে রাজপথে আন্দোলন করেছে তারা। এরপরই যখন ইউনুস এখানে তদারকি সরকারের দায়িত্ব নিলেন, তার দায়িত্ব পড়লো যে একটা পরিচ্ছন্ন ভোট করাতে হবে, বাংলাদেশের আইন শৃঙ্খলা ঠিক করতে হবে, তখনই কিন্তু বিএনপির সাথে মতবিরোধ শুরু হয়। এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ, ফলে তারা ভোটে দাঁড়াতে পারছে না, ফলে ঘুরপথে তারা নির্দলে ভোটে দাঁড়ায় কিনা সেটা এখন দেখার বিষয়। 12ই ফেব্রুয়ারি ভোট। অন্যদিকে এই জামাতের সঙ্গে কিন্তু বিএনপির এই মুহূর্তে মূল লড়াই, অর্থাৎ একদিকে মৌলবাদী শক্তি এবং মৌলবাদীদের সহযোগী শক্তি, তারা সব জামাতের ছাতার নিচে জড়ো হচ্ছে, এনসিপি পার্টি রয়েছে, পাশাপাশি উল্টো দিকে বিএনপি। সেই বিএনপি সমাবেশ দেখলে আজকে বুঝতে পারা যাচ্ছে যে সেই বিএনপি সমাবেশে কত মানুষ এসছেন। আর বিশেষ করে যে জিনিস নিয়ে গোটা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করছে বাংলাদেশের ঘটনা, সংখ্যালঘুদের ওপর অত্যাচার, সংখ্যালঘুরাও কিন্তু এখন এই তারেক রহমানের দিকে তাকিয়ে আছেন যে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে কতটা ভূমিকা নেয়, তারেক রহমান প্রধানমন্ত্রী হন কিনা, তার দল জেতে কিনা, এবং সেখানে সংখ্যালঘুরা তাদের সাহায্য করেন কিনা, তাদের বেঁচে থাকার ক্ষেত্রে নাগরিকের তারা মর্যাদা পান কিনা, এই গোটা বিষয়ে কিন্তু এই মুহূর্তে নজরে। ফলে জামাত ভার্সেস বিএনপি, এটাই এই মুহূর্তে বাংলাদেশের বাস্তব। একদম, অনেক ধন্যবাদ তন্ময়। অর্থাৎ বুঝতেই পারলেন আপনারা যেটা তন্ময় বলছিল, যে জামাত ভার্সেস বিএনপি এখন পরিবর্তিত পরিস্থিতিতে এটাই গিয়ে পরিস্থিতি দাঁড়াচ্ছে বাংলাদেশের। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি একটু আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিকবাবু আমাদের সঙ্গে রয়েছেন, অনিকবাবুর সঙ্গে একটু কথা বলবো এবং তার থেকেও জানতে চাইবো এই যে পরিবর্তিত পরিস্থিতি বাংলাদেশে, সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা এখন একসময় বন্ধু ছিল তারা এখন আর বন্ধু নেই। যদি আমরা রাজনৈতিক প্রেক্ষাপটে দেখি যে জামাত আর বিএনপি এখন দুজন দুদিকে দুপথে হাঁটতে চলেছে, এখন যা পরিস্থিতি, সেক্ষেত্রে দাঁড়িয়ে কি হতে চলেছে আগামী দিনে, কি মনে হয় আপনার? দেখুন, একেবারেই তাই। জামাত এবং বিএনপি কিন্তু এখন দুটো মূল শক্তি নির্বাচনের ক্ষেত্রে। এছাড়া এনসিপিও আছে, জাতীয় নাগরিক পার্টি, তারাও রয়েছে। ফলে বিএনপির দিকে কিন্তু একটা, যারা বাংলাদেশের একটা বিরাট জনসংখ্যা আছে, যারা গণতন্ত্রে এখনো বিশ্বাস রাখে, তারা কিন্তু বিএনপির দিকে ঝুঁকে থাকবে। আবার অন্যদিকে কিন্তু আরেকটা কথা আমাদের মাথায় রাখতে হবে, ধর্মান্ধতা বা ভারত বিরোধিতার জিগির তুলে জামাতও কিন্তু তার একটা জনসমর্থন জোগাড় করবে। ফলে আগামী নির্বাচন কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সেখানে মূল প্রতিদ্বন্দ্বী, যদি না আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়, মূল প্রতিদ্বন্দ্বী অবশ্যই জামাত এবং বিএনপি। এবং এই বিএনপি এখন অবধি যা খবর, বিএনপি এগিয়ে আছে জনপ্রিয়তার নিরিখে, সব দিক থেকেই বিএনপি এগিয়ে আছে। কিন্তু জামাতকেও আমি যেটা বলছিলাম যে ভারত বিরোধিতার জিগির, ধর্মান্ধতা, এগুলোকে নিয়ে আসবে জামাত। ফলে জামাতকেও কিন্তু একেবারে যে খুব দুর্বল শক্তি এরকম ভাবার কোনো কারণ নেই। ফলে এই দুটো প্রতিপক্ষ এখন নির্বাচনে থাকবে, জামাত এবং বিএনপি।